জানুয়ারি 6, 2025 যখন আমি ভিডিওটা শুট করতেছি, তখন আজকে বিটকয়েনের প্রাইস হচ্ছে প্রায় 1,02,000 US ডলার, যেটা আপনি বাংলাদেশি কারেন্সিতে যদি কনভার্ট করেন সেটার ভ্যালু আসবে প্রায় আপনার 1,20,00,000 থেকে 1,25,00,000 টাকার মতো। ইন্টারেস্টিংলি আপনি যদি আজকে থেকে 15 বছর পিছনে তাকান, তখন আপনি দেখবেন যে যখন বিটকয়েন প্রথম মার্কেটে আসে 2009 সালে, সো 2009 অথবা 2010 সালে প্রথম বিটকয়েনে যে ট্রানজাকশন করা হয়েছিল সেটা হচ্ছে যে একটা পিজা বা একটা পিজার স্লাইস কেনার জন্য 500 থেকে 550 বিটকয়েন হচ্ছে স্পেন্ড করা হয়েছিল। সো রিমার্কেবলি চিন্তা করে দেখেন, আজকে 15 বছর পরে সেই এক একটা বিটকয়েনের দাম হচ্ছে আপনার প্রায় হচ্ছে আপনার 1,02,000 US ডলার। সো ইন টার্মস অফ গ্রোথ, আমি এটা লিখে রাখছিলাম, প্রায় হচ্ছে 1.08 বিলিয়ন পার্সেন্টেজ গ্রোথ। সো হিউম্যান হিস্ট্রিতে কখনো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট এত অল্প সময়ে এরকম পারফর্ম করে নাই। সো বিটকয়েনকে বলা হয় যে হিউম্যান হিস্ট্রি দ্য হাইয়েস্ট পারফর্মিং অ্যাসেট। আপনি বিটকয়েনের সাথে অনলি তুলনা করতে পারবেন গোল্ড, কারণ গোল্ড হচ্ছে একটা সাউন্ড মানি, বিটকয়েন হচ্ছে একটা সাউন্ড মানি। সো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে সাউন্ড মানি কি? সাউন্ড মানি হচ্ছে যে যেই মানি আপনি করাপ্ট করতে পারবেন না, আপনি যেই মানির সাপ্লাই আপনি চাইলেই আপনি হচ্ছে বাড়াতে পারবেন না, সেই কাউন্টার ফিটিং প্রুফ যে মানি, সেটাই হচ্ছে সাউন্ড মানি। গোল্ড আপনি চাইলেই হচ্ছে আপনি নতুন করে প্রডিউস করতে পারবেন না, আপনাকে মাইন করতে হবে। সেই জন্য হিউম্যান হিস্ট্রিতে 5,000 বছর ধরে আপনার হচ্ছে মানে গোল্ডকে সাউন্ড মানি হিসেবে আপনার ধরেন হচ্ছে ব্যবহার করা হয়েছিল। সেই জিনিসটা এই ডিজিটালাইজেশনের যুগে এবং ডিজিটাল নেটিভ যখন সারা দুনিয়ার মানুষজন হয়ে উঠছে, তখন আসলে বিটকয়েনের মতো একটা ডিজিটাল কারেন্সির আপনার হচ্ছে প্রয়োজনীয়তা দেখা দিছে। এবং যেহেতু এটা প্রোগ্রামেবল, আপনি অ্যালগোরিদম দিয়ে লিখতে পারবেন। তো ফলে যেটা করা হয়েছে, বিটকয়েন যখন বানানো হয়েছে, সাতোশি নাকামোতো উনি বিটকয়েনটা বানাইছেন। তো এখন প্রশ্ন, এই সাতোশি নাকামোতো কে এটা আমরা আমরা জানি না। তো উনি বেসিক্যালি বিটকয়েনটা বানাইছেন এবং এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছেন। তার মানে পৃথিবীতে কোনো নেশন, কোনো স্টেট, কোনো কর্পোরেশন কেউই বিটকয়েনটা ওন করে না। ফলে এইটা এটা বেসিক্যালি গিটহাবে রাখা একটা কোড, সে নিজে নিজে হচ্ছে আপনার হচ্ছে এটা পারফর্ম করছে। আপনি যখন মাইন করেন বিটকয়েন, বা যখন ক্রিপ্টোকারেন্সি মাইন করা হয় বা বিটকয়েন মাইন করা হয়, তখন যখন মাইনার যখন তার মেশিনটা চালায়, তখন সেটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা পুরোটা হচ্ছে রান করে। এবং এইটাই হচ্ছে এটাকে হ্যাশিং, মানে এইখানে হ্যাশিং আবার আরেকটা টার্ম আছে, সো আমরা ওই টেকনিক্যাল ডিটেলসে যদি আমরা না যাই। সো যখন ওই মাইনার তার মেশিনটা বা নটগুলো যখন রান করা হয়, তখনই আসলে ওই মাইনারদের থ্রুতে ডিসেন্ট্রালাইজ ওয়েতে বিটকয়েন সারা দুনিয়াতে সচল থাকে। সো এটা একটা রিমার্কেবল টেকনোলজি। আমরা এটা টেকনিক্যাল ডিটেলসে সম্ভবত আমি চেষ্টা করব আরেকটা ভিডিও করার জন্য, ওইটার জন্য। সো ফলে বিটকয়েনকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, এটা আপনি হ্যাক করতে পারবেন না, আনলেস আপনি এমন কোথাও বিটকয়েন রাখছেন যেটা চুরি হয়ে গেছে। ধরুন আপনি এক্সচেঞ্জে রাখলেন, কয়েন বেজে রাখলেন, কয়েন বেজ যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে বিটকয়েন আপনি লস করবেন। বাট কিন্তু আপনি যদি বিটকয়েন অন্য কোনোভাবে নিজের কাছে কোল্ড স্টোর পাওয়া যায়, আপনি যদি কোল্ড স্টোরেজে রাখেন, আপনি যদি অনলাইন থেকে যদি বিটকয়েন নামায় আপনার নিজের কাছে রাখেন, পৃথিবীতে কেউ আসলে আপনার কাছ থেকে বিটকয়েনটা নিতে পারবে না, আনলেস আপনি কি যদি কাউকে হ্যান্ড ওভার না করেন। সো বিটকয়েন এমন ভাবে ডিজাইন করা হয়েছে, আপনি চাইলে এটা সাপ্লাই বাড়াইতে পারবেন না, এবং এটা কোয়ারশন প্রুফ, মানে হচ্ছে আপনাকে কেউ চাইলেই ফোর্স করে নিতে পারবে না। এবং এর থ্রুতে আপনি ইজিলি আপনার ভ্যালু পৃথিবীর যে কোনো জায়গায় মানে মুহূর্তের মধ্যে ট্রান্সফার করতে পারবেন বিটকয়েন নেটওয়ার্ক ইউজ করে। সো এই ডিজিটাল যুগের কারণে এবং যেই ধরনের প্রোডাক্টগুলা ধরেন হচ্ছে ডিজাইন করা হয়েছে, পৃথিবীতে যেই ধরনের প্রোডাক্টগুলো ট্রেড হয়, সেইখানে আসলে হচ্ছে গোল্ড ধীরে ধীরে আপনার হচ্ছে ভ্যালু হারাইতেছে, সেখানে বিটকয়েন তার স্পেসটা নিতেছে। সো আমি যদি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, আপনি এখন সাইবার সিকিউরিটি বা যারা আইটিতে কাজ করেন তারা যদি জানেন, আপনি একটা সাইবার সিকিউরিটি একটা প্রোডাক্ট বিক্রি করলেন একটা কর্পোরেশনের কাছে, আপনি বিক্রি করলেন ধরেন ফর এক্সাম্পল আমেরিকা থেকে আপনি আহ, মালয়েশিয়ায় বিক্রি করলেন এটা। এখন এই ট্রানজাকশনটার ভ্যালু হচ্ছে ধরেন লেটস সে 5 মিলিয়ন US ডলার। এখন 5 মিলিয়ন US ডলার আপনি সাইবার সিকিউরিটি, আপনি জাস্ট সম্ভবত আপনাকে হয়তো ওইখানে ফিজিক্যালি যাইতেও হবে না, আপনি অনলাইনে আপনার সাপোর্টটা এনেবল করে দিতে পারেন, প্রোডাক্টটা বিক্রি করা শেষ। কিন্তু এখন এই 5 মিলিয়ন ডলার ওয়ার্থ অফ গোল্ড যদি আপনাকে জাহাজে করে পাঠাইতে হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রোডাক্ট ডেলিভার করে দিচ্ছেন এবং আপনার পেমেন্ট পাইতে কতদিন সময় লাগতেছে এবং কত খরচ লাগতেছে, এবং এটা সিকিউর ভাবে আপনি পাবেন কিনা এটার জন্য কত প্রোটোকল দরকার হইতেছে। কিন্তু সেইখানে বিটকয়েন মানে ধরেন রিমার্কেবলি হচ্ছে কুইকার। এবং
আপনি বলতে পারেন ব্যাংকিং থ্রুতে আমরা এই জিনিসগুলো করতে পারি। সো ব্যাংক, মূলত ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকিং এর যে প্রবলেম, সেই প্রবলেম গুলো অ্যাড্রেস করেই বিটকয়েন মার্কেটে আসছে। সেটা আমি আরেকদিন যাবো। আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হইতেছে যে কেন বাংলাদেশের এই মুহূর্তে পলিসি মেকারদের চিন্তা করা উচিত বিটকয়েন লিগালাইজ করার ক্ষেত্রে, এবং কেন বাংলাদেশেরও স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ তৈরি করা উচিত সেই বিষয়ে মানে আমি কথা বলার জন্য চেষ্টা করব। আমি চেষ্টা করব ভিন্ন কোনো একটা ভিডিও করার জন্য যেখানে আমি টেকনিক্যাল বিষয়গুলো হয়তো একটু মানি বা টেকনিক্যাল বিষয়গুলো যেগুলি আছে বিটকয়েনে সেটা আলাপ করার জন্য। সো আমি যে জায়গায় ছিলাম, আপনি যদি বিটকয়েনের এই রিমার্কেবল প্রাইস জার্নিটা দেখেন, আহ, যেটা আমি বলতেছিলাম যে বিটকয়েন পৃথিবীতে কেউ ওন করে না, ফলে কেউ বিটকয়েনের হয়ে মানে মার্কেটিং করার জন্য টাকা পায় না। সো এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস হচ্ছে বিগেস্ট মার্কেটিং। যে বিটকয়েনের যে গ্রোথ, এই গ্রোথ পার্সেন্টেজই হচ্ছে এটার জন্য একটা রিমার্কেবল মার্কেটিং টুল হিসেবে কাজ করতেছে। এবং এই পুরা গ্রোথের স্ট্র্যাটেজি এর কোডের মধ্যে বিল্ট ইন, এবং কোডটা এমন ভাবে লেখা হয়েছে ফলে হচ্ছে যে ধরেন এইটা ভ্যালু এবং গ্রোথ ড্রাইভ করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে মার্কেটে কি কি ঘটতেছে, কেন বাংলাদেশের বিটকয়েনে আসলে যাওয়া উচিত। প্রথমত হইতেছে যে এইটার আপনার কাছে এমন একটা প্রাইসের গ্রোথের একটা রিমার্কেবল হিস্ট্রি আছে। গত সম্ভবত 1 বছরে বিটকয়েন সম্ভবত প্রায় 132% গ্রো করছে। 5 বছরে সেটা মনে হয় প্রায় 1200%-এর কাছাকাছি আপনি গ্রো করছে। সো একটা অ্যাসেট ইয়ার ওভার ইয়ার প্রায় 150% করে গ্রো করতেছে। তো সেইটা আপনি কেন আপনার ট্রেজারিতে, সেইটা আপনি কেন হোল্ড করবেন না, যেটার প্রাইস আপনার এত পরিমাণে অ্যাপ্রিসিয়েট করতেছে। তার মানে আপনি এমন একটা জিনিসের মালিক যেটার ভ্যালু প্রতিনিয়ত বাড়তেছে। ফলে যেটা হবে যে আপনি যদি ওই জিনিসটা আপনার কাছে রাখেন, আপনি যদি রাখতে পারেন, আপনার পারচেজিং পাওয়ার বাড়বে। এবং আপনি যদি আহ, দুনিয়াতে দেখেন এখন কি কি ঘটতেছে। প্রথম যে ঘটনা ঘটছে বিটকয়েন এই প্রাইস ড্রাইভ ড্রাইভ করার ক্ষেত্রে একটা বিগেস্ট বিগেস্ট ক্যাটালিস্ট হইতেছে যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে জেতা। ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে জিতে আসছেন তখন তখন ওই সময় মনে হয় 70-75 হাজার US ডলার কাছাকাছি ছিল। সেইটা অলমোস্ট কয়েকদিনের মধ্যে হচ্ছে এটা $108,000 শুট করছিল। এটা একটা বড় কারণ হইতেছে গত বছর যখন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইন শুরু করছেন, তিনি বারবার বলতেছিলেন যে উনি আমেরিকাকে নেক্সট ক্রিপ্টো ক্যাপিটাল বানাইতে চান। এবং উনি ইউএস এই মুহূর্তে প্রায় $35 ট্রিলিয়ন হচ্ছে ডেটের মধ্যে আছে, লোনের মধ্যে আছে। সো এই ডেট উনি অ্যাবলিশ করতে চান হইতেছে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ তৈরি করার মাধ্যমে। সো স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ তৈরি করার জন্য উনি প্রতি বছর প্রায় 2 লাখ বিটকয়েন কেনার জন্য প্ল্যান করতেছে, এবং এটাকে লং টার্মে 20 থেকে 30 বছর উনি হোল্ড করার প্ল্যান করতেছেন। তো আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে আপনার হচ্ছে 21 মিলিয়ন বিটকয়েন আছে, যার 19 মিলিয়ন হচ্ছে আপনার অলরেডি মাইন হয়ে গেছে। এবং আম, ফলে যেটা হচ্ছে বিটকয়েনের সাপ্লাই খুব লিমিটেড, এবং যারা এর মধ্যে মাইন্ড বিটকয়েন ওন করে তারা ওই অর্থে বিক্রি করার জন্য আপনার হচ্ছে রেডি না। আপনি যদি আজকে কয়েন বেস এবং বাইন্যান্সের খবর নেন, যারা হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ, মানে ওরা বলতেছে গত কয়েকদিন ধরে আহ, আপনার হচ্ছে এক্সচেঞ্জে ওই অর্থে আপনার বিটকয়েন আসতেছে না, সবাই হোল্ড করতেছে। ফলে ফলে আপনি যদি এই মুহূর্তে বিটকয়েন কিনতে চান, সো বিটকয়েনের প্রাইস আপনার মানে আপনি অনেক হাই প্রাইস পে করতে হবে। এবং এটা এমন একটা জিনিস যে এইখানে আসলে আপনার লস করার কিছু নাই, যেহেতু এটা সাপ্লাই লিমিটেড। আপনি যে কোনো প্রাইস পয়েন্টেই কিনতে পারেন, এবং যখন ইকোনমি গ্রো করবে এইটা সেই ভ্যালুটাকে আপনার হচ্ছে সেই কারেন্সিটা হচ্ছে অ্যাবজর্ব করে নিবে। তো এটা একটা টেকনিক্যাল দিক। সেই টেকনিক্যাল দিকগুলো যদি আমরা বাদ দিই, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তো প্রথম ইউএস এর মতো একটা সুপার পাওয়ার এই মুহূর্তে আমরা অনেক কথাই বলতে পারি, চায়নার কথা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, কিন্তু এই মুহূর্তে ইউএস হচ্ছে প্রবাবলি দ্য বিগেস্ট সুপার পাওয়ার। ইউএস এর মতো একটা দেশ যারা আপনার বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে চিন্তা করতেছে, সো সেই ক্ষেত্রে ওয়াই নট আমরা। আম, হ্যাঁ, আমরা যদি করতে চাই তখন আপনি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মানে বাধার মধ্যে পড়বেন। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাছে এক্সাম্পল আছে। আপনি যদি এল সালভেদরের কথা চিন্তা করেন, আপনি দেখবেন যে এল সালভেদর 3-4 বছর আগের থেকে আপনার হচ্ছে ওরা বলছে যে প্রতিদিন তারা একটা বিটকয়েন বা 5 বিটকয়েন এরকম একটা কিছু কিনবে ঘোষণা করছে। তো আজকে তারা যখন 2020 সাল থেকে বিটকয়েন কেনা শুরু করছে, সেই বিটকয়েনের আজকে টোটাল ভ্যালু প্রায় $600 মিলিয়ন উপরে।
সো এল সালভাদরের মতো দেশ, এবং তারা চিন্তা করতেছে তারা যে বিটকয়েনের যে গেইনটা আসছে সেই গেইন দিয়ে তারা আইএমএফ থেকে যে লোন নিছিল সেই লোনের একটা পোর্শন তারা শোধ করবে। এবং আমেরিকাও সেই সেম কথাটা বলতেছে। আপনি আরো সারপ্রাইজ হবেন আপনি যদি চিন্তা করেন ভুটানের কথা। আমরা হয়তো অনেকে জানি না আমাদের বাড়ির পাশে ভুটান হাইটা যাওয়া যায়। সো ভুটান লাস্ট 4-5 ইয়ার্স ধরে বিটকয়েন মাইনিং করতেছে। সো বিটকয়েন যেহেতু পাহাড়ি ইয়েতে, সো ওইখানে প্রচুর আপনার পানির ফ্লো আছে, তারা পানির ফ্লো ইউজ করে হাইড্রো পাওয়ার জেনারেট করে তারা বিটকয়েন মাইন করতেছে। এবং রিমার্কেবল ঘটনা হইতেছে সেই আহ, তারা যে মাইন করছে বিটকয়েন সেইটার ভ্যালুয়েশন হচ্ছে তাদের জিডিপির 33%, মানে 3 ভাগের 1 ভাগ। এটা রিমার্কেবল একটা বিষয়। অথচ ধরেন বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে এত এত মানুষ এবং আমরা সবাই ইনফ্লেশনের জর্জরিত, যেখানে আমাদের কারেন্সি প্রতিনিয়ত বাংলাদেশি টাকা প্রতিনিয়ত আপনার ডলার এগেনস্টে আপনার ডিভ্যালুয়েশন হইতেছে। তো সেই ক্ষেত্রে ডিবেসড হইতেছে, সেই ক্ষেত্রে আমরা কেন একটা সুপ্রিম কারেন্সি অ্যাডপ্ট করব না? আপনি যদি পাশের দেশ ভারতের কথা চিন্তা করেন, ভারতেও আসলে আপনি ক্রিপ্টো এবং বিটকয়েন ট্রেড করতে পারবেন। এবং পৃথিবীতে এই মুহূর্তে বিটকয়েন এবং ক্রিপ্টো ট্রেডিং একটা অনেক বড় বিষয়। মানুষ ফুল টাইম, মানে অনেকে বিটকয়েন এবং ক্রিপ্টো ট্রেডিং করতেছেন ফুল টাইম, এবং তারা থাউজেন্ডস অফ ডলার ইনকাম করতেছেন। সো সেইখানে বাংলাদেশের মানুষকে মানি লন্ডারিং এর দোহাই দিয়ে আমরা মূলত বিটকয়েন থেকে, মানে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি ইউজ করা থেকে বিরত রাখতেছি। বাট আমি ব্যক্তিগতভাবে কোনো ক্রিপ্টোকারেন্সি আসলে ওইভাবে সাবস্ক্রাইব করি না। আমি আমার সেভিংস আসলে সব বিটকয়েনে হোল্ড করার চেষ্টা করি। কারণ আপনি যদি বিটকয়েনের প্রজেকশন যদি দেখেন, বিটকয়েন লাস্ট কয়েক বছর আপনার হচ্ছে সমস্ত অ্যাসেট ক্লাসকে আউট পারফর্ম করছে। আপনি যদি S&P 500 এর কথা চিন্তা করেন, ইউএস স্টক মার্কেটে, ইউএস S&P 500, ডাও জোন্স, এই সব কয়টা ইন্ডেক্স কে আপনার আউট পারফর্ম করছে বিটকয়েন। এবং বিটকয়েনকে মাইকেল সেইলার, যার কোম্পানি মাইক্রো স্ট্র্যাটেজি পৃথিবীতে হাইয়েস্ট বিটকয়েন ওন করে, তারা বলতেছেন যে এই মুহূর্তে আপনার বিটকয়েনের প্রজেক্টেড ইয়ার ওভার ইয়ার গ্রোথ রেট হইতেছে 60%। আপনার কিন্তু 21 বছরের টার্মে এটা সম্ভবত 29%-এ আপনার হয়তো নেমে আসবে। সো ফলে একটা অ্যাসেট যদি 29% 21 বছরে গ্রো করে, সো তাহলে তো এটা ইট উইল আউট পারফর্ম দ্য ইনফ্লেশন। সো আপনি আপনার পার্চেসিং পাওয়ার বেঁচে যাবে। সো এমন একটা অ্যাসেটে আপনি আপনার মানুষকে মানি লন্ডারিং এর দোহাই দিয়ে কেন আপনি মানে অ্যাক্সেস করতে দিবেন না, বা কেন আপনি স্ট্র্যাটেজিক রিজার্ভ এটা অ্যাড করবেন না? এখন যদি ধরেন বাংলাদেশে যেটা হয়েছে 2023 বা 2024 সালে, সেন্ট্রাল ব্যাংক একটা সার্কুলার দিয়ে বলছে যে আসলে আমরা বিটকয়েন বা এরকম একটা কোনো জিনিসকে আমরা লিগালাইজ করবো না, এবং কারোর সাথে যদি এটা সম্পৃক্ততা পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে। সো মানে আপনি মানি লন্ডারিং এর দোহাই দিতেছেন, অথচ আমরা দেখছি যে গত 15 বছরে কতশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। সো আপনি কি মানি লন্ডারিং আটকাইতে পারতেছেন? কিন্তু সাধারণ মানুষকে আপনি মানে একটা সুপিরিয়র অ্যাসেটে অ্যাক্সেস দিতেছেন না, যেটা হয়তো মানুষের লাইফ চেঞ্জিং হইতো। সো এইটা আসলে মানে আমি বলবো যে সাধারণ মানুষের সাথে ওই অর্থে কোনো জাস্টিস করা হইতেছে না। আপনি যদি আম, ব্যক্তিগত রাইটস এর কথা বলেন, সেই ক্ষেত্রে মানুষের ওই রাইটসটা আছে যে সে তার যে প্রপার্টি যেটা সে ওন করে, মানে যেটা সে হার্ড আর্নড, যে নিজে আর্ন করছে, সেইটা সে সেই ব্যাপারে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এবং বিটকয়েনের মতো এরকম এরকম একটা ডিজিটাল অ্যাসেট এই সিদ্ধান্তটাকে এনেবল করে, মানে এম্পাওয়ার করে। ফলে আপনাকে আসলে এই বিষয়টা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে। আমি আগেই বলছি যে আজকে আমি হয়তো অনেক কথা বলবো, আর একটা কি বলবে, যিনি মানে জিনিসটা একটু ভারী শোনাবে হয়তো। সো অনেক সহজ করে হয়তো আমি বলতেছি না, কিন্তু আমি কারণটা আমি বলতেছি না, কারণ আমি আসলে চাইতেছি যে এইটা বাংলাদেশে যারা এই মুহূর্তে এই ডিজিটাল কারেন্সি বা বিটকয়েন নিয়ে কাজ করতেছেন বা ব্যাংকিং রেগুলেটরির সাথে যুক্ত আছেন, তারা হয়তো জিনিসগুলো বুঝবেন, তাদেরকে অ্যাড্রেস করার জন্য। সো যেটা বলতেছিলাম যে ট্রাম্প গত ইলেকশনে, এই ইলেকশনে জেতার আগে
উনি প্রায় 3 থেকে 6 মাস ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন। উনি বলছেন আমেরিকাকে উনি ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনের হাব বানাইতে চান, ক্যাপিটাল বানাইতে চান। এই জন্য এক্সপেক্টেড যে জানুয়ারি 20 তারিখে উনি যখন শপথ নেবেন, সম্ভবত উনি কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে পারেন, যার কারণে সবাই এক্সপেক্ট করতেছে বিটকয়েনের প্রাইস উইল গ্রো। আবার অ্যাট দ্য সেম টাইম উনি কিছু সাইনও অলরেডি আমরা দেখতে পাইতেছি। উনি বেসিক্যালি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমেরিকাতে আছে, তার যে আগে যে চেয়ারম্যান ছিল তাকে সরাই দিয়েছেন। উনি প্রো প্রো ক্রিপ্টোকারেন্সি ছিলেন না। সো তাকে সরাই এখন পল অ্যাটকিন্স মনে হয় ওনার নাম, ভদ্রলোককে ওনাকে আনা হয়েছে। উনি হচ্ছে আপনার বেসিক্যালি মানে প্রো ক্রিপ্টোকারেন্সি লোক। এবং এছাড়া উনি এআই এবং ক্রিপ্টো জার বলে একটা পজিশন ক্রিয়েট করছেন। সেইখানে পেপলের সাবেক যে মানে ফাউন্ডিং মেম্বার ছিল, আহ, সম্ভবত ওনার ডেভিড স্যাক্স। তো ওনাকে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সো সব দিক থেকে দেখা যাইতেছে আসলে আমেরিকা মুভিং টুয়ার্ডস ক্রিপ্টোকারেন্সি এবং প্রো বিটকয়েন পলিসি। সো এইটা একটা ওয়ার্ল্ডে একটা সুনামির মতো কাজ করবে। তো এইটার অ্যাডভান্টেজ বাংলাদেশের মানুষকে আসলে যদি আপনি দিতে চান, বাংলাদেশকেও আসলে নতুন করে এটা কনসিডার করা উচিত। জুলাইয়ের 5 তারিখের পরে আমাদের একটা নতুন একটা, আমরা বলতে পারি যে একটা নতুন একটা দিক নির্দেশনা, নতুন একটা দিকের দিকে আমরা আগাবো। সো সেইখানে যদি আমাদের ভালো করতে হয়, আমাদেরকে ওপেন রাখতে হবে, চোখ ওপেন রাখতে হবে। আপনার বিটকয়েনকে তুলনা করা হইতেছে 93-94-এর ইন্টারনেটের সাথে। প্রথমে যখন ইন্টারনেট আসছে মানুষ অনেক স্কেপটিক্যাল ছিল, অনেকেই জিনিসটা ওই অর্থে বুঝতে পারে নাই। বাট আজকে থেকে 30 বছর পরে ইন্টারনেট কি জিনিস আমরা সেই জিনিসটা আজকে রিয়েলাইজ করতেছি। সো সেম গোজ উইথ বিটকয়েন। সো বিটকয়েনকে বলা হইতেছে যে নেক্সট ইন্টারনেট। সো কেন তাহলে আমরা পলিসি লেভেলে এটা চিন্তা করবো না? পলিসি লেভেলে আসলে আমাদের এটা চিন্তা করার একটা সময় আসছে। আহ, এবং ইন্টারেস্টিংলি আমরা এল সালভাদোরের কথা বললাম, ভুটানের কথা বললাম, আমরা আহ, আমরা হচ্ছে আমেরিকার কথা বললাম। আজকে জানুয়ারি 6, 2025 একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আপনার কানাডাতে। সো আপনি জানেন যে কানাডাতে আজকে জাস্টিন ট্রুডো পদত্যাগ করছে। সো পদত্যাগ করার পরে আপনার এখন সম্ভবত ইলেকশন হবে না, বাট এক্সপেক্টেড যে নেক্সট ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার পলিভিয়ার। সো পলিভিয়ার সম্পর্কে যেটা বলা হয়, উনি হচ্ছেন মানে প্রো ক্রিপ্টো এবং প্রো বিটকয়েনার। সো ওনার অনেকগুলো ভিডিও আছে যেখানে উনি 2022 সালে বা 23 সালে বলছেন যে মানুষকে বলছেন যে মানুষের ফিয়াট কারেন্সি, যেই যেই কারেন্সি গভর্নমেন্ট ইস্যু করে, এইটা ট্রেড করা উচিত বিটকয়েনের সাথে এবং তাদের বিটকয়েন হোল্ড করা উচিত। সো দেখা যাইতেছে যে উনি যদি জিতে আসেন, কানাডার মতো একটা দেশও হচ্ছে বিটকয়েনের দিকে মুভ করবে। এবং আপনি হয়তো ট্যাক্স কাট দেখবেন এই ক্ষেত্রে, এবং এদের পলিসি, কানাডার পলিসিগুলো হচ্ছে আরো ক্রিপ্টো ফ্রেন্ডলি হবে বা বিটকয়েন ফ্রেন্ডলি হবে। সো এই জিনিসটা আমাদের মনে হয় বাংলাদেশে চিন্তা করার সময় আসছে নতুন করে। আমি অনুরোধ করব, যদি এই ভিডিওটা কারো চোখে পড়ে, যারা বাংলাদেশে এই রিলেটেড কাজগুলো করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা নতুন করে ভাবেন। আসলে ভাবার মধ্যে এটার মনে কোনো সমস্যা নাই। আহ, আরেকটা জিনিস আমি বলবো, এই মুহূর্তে আমি দেশের কথা বললাম, আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটছে, যেই কারণে বিটকয়েনের প্রাইস আসলে খুব দ্রুত বাড়ছে, সেটা হচ্ছে বিটকয়েন ইটিএফ লঞ্চ করা হয়েছে। ইটিএফ হচ্ছে আপনি এমন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা আপনি হচ্ছে স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। সো যেটা হচ্ছে অনেকের কাছ থেকে টাকা নিয়ে কোনো একটা পার্টিকুলার অ্যাসেট কেনা হয়, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো ব্ল্যাক রক বিটকয়েনের এগেনস্ট একটা ইটিএফ লঞ্চ করছে। সো তারা হচ্ছে মানুষের কাছে টাকা নিতেছে এবং সেই টাকা নিয়ে আপনার হচ্ছে আহ, তারা হচ্ছে বিটকয়েন কিনে আপনার বিহেভে তারা হচ্ছে বিটকয়েনটা হোস্ট করে। বিটকয়েনের প্রাইস যখন বাড়ে, সেইটা হচ্ছে আপনি সেটার প্রাইসও বাড়তে থাকে। তো নিজে বিটকয়েন আপনার কিনতে হলো না, হোস্ট করতে হলো না, আপনি যদি ইটিএফ ইনভেস্ট করেন তাইলে হচ্ছে আপনি ব্ল্যাক রকই হচ্ছে আপনার বিটকয়েন হচ্ছে হোস্ট করবে। এবং বিটকয়েনের প্রাইস বাড়লে ইটিএফ এর প্রাইসও বাড়ে। সো বিটকয়েন ইটিএফ হচ্ছে লঞ্চ করা হয়েছে 6-7 মাস হয়েছে। এই 6-7 মাসে বিটকয়েন ইটিএফ হচ্ছে মানে হাইয়েস্ট পারফর্মিং ইটিএফ ইন দ্য হিস্ট্রি অফ স্টক মার্কেট। সো এই যদি হাইয়েস্ট পারফর্মিং নাও হয়, সো ইটস ওয়ান অফ দ্য হাইয়েস্ট পারফর্মিং, ইটস ডুইং রিমার্কেবলি ওয়েল। সো কেন আমি ব্ল্যাক রকের কথা আমি বললাম,
এটার একটা বড় কারণ হইতেছে আপনারা যদি জানেন ব্ল্যাক রক কে। সো ব্ল্যাক রক হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সো ব্ল্যাক রক যেই অ্যাসেট ম্যানেজ করে সেইটার নেট ভ্যালুয়েশন হইতেছে প্রায় আপনার এই মুহূর্তে মনে হয় $10 to 11 trillion, যেটা প্রায় ইউএস জিডিপির অলমোস্ট 40%। তো অনেকে বলেন যে হচ্ছে যে আমরা ধরেন ফেসবুককে অথবা গুগলকে মনে করি যে মাফিয়া, এবং তারা সম্ভবত সবকিছু ওন করে এবং তারা কন্ট্রোল করে। ব্যাপারটা আসলে ওরকম না। সো যারা ব্ল্যাক রক সম্পর্কে জানে, আপনি তাদের হিস্ট্রি যদি দেখেন দেখবেন যে পৃথিবীতে এই মুহূর্তে যত পাওয়ারফুল কোম্পানিগুলা, যেগুলো বড় কোম্পানিগুলো আমরা জানি, তার মেজরিটি শেয়ার হোল্ডার হয় ব্ল্যাক রক অথবা ভ্যানগার্ড। এবং ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড একে অপরের শেয়ারও আবার ওন করে। সো ব্ল্যাক রকের মতো এত বড় একটা হিউজ প্লেয়ার যখন বিটকয়েনকে ব্যাক করতেছে, তখন আসলে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা খুব দ্রুত মার্কেট থেকে চলে যাওয়ার কোনো কারণ নেই। আরেকটা জিনিস যেটা বললাম যে বিটকয়েনের ভ্যালুয়েশন এখন $2 trillion। $2 trillion যখন কোনো একটা অ্যাসেটের ভ্যালুয়েশন হয়, হিউম্যান হিস্ট্রিতে দেখা যায় না সেটা মার্কেট থেকে চলে গেছে। সো বিটকয়েন হ্যাজ বিন দেয়ার ফর লাইক অলমোস্ট 15 years নাও। এটার ভ্যালুয়েশন ওভার $2 trillion, ইটস হিয়ার টু স্টে। সো আমি বলবো যে যেহেতু আমি খুব মানে গুছায় কথা বলতে আজকে পারতেছি না, কারণ হচ্ছে যে আমি এটার ব্যাপারে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইস যেদিকে মুভ করতেছে, বাংলাদেশে আলোচনাটা শুরু হওয়া দরকার। সো আমি চেষ্টা করব যে আসলে এই বিষয়গুলো নিয়ে আরেকটু গুছায় আপনাদের সাথে কথা বলার জন্য। কিন্তু আম, আমি আলোচনাটা শুরু করতে চাইতেছি, ফলে বাংলাদেশে যারা কারোর সাথে যদি ধরেন আপনার রেগুলেটরি লেভেলে যদি যোগাযোগ থাকে, আপনারা এই জিনিসগুলো শেয়ার করেন, ইনফরমেশনগুলো শেয়ার করেন। মিস ইনফরমেশন না, ডিস ইনফরমেশন না। মেইন স্ট্রিম মিডিয়াতে যা পাওয়া যেতেছে তাই একমাত্র সোর্স না। এখন পৃথিবীতে পডকাস্ট এবং অনেক ক্রেডিবল সোর্স থেকে, মানে ক্রেডিবল পার্সোনালিটির কাছ থেকে আপনার হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনি পাবেন। সেই ইনফরমেশনগুলো আপনারা হচ্ছে তাদের সাথে শেয়ার করেন, এবং বাংলাদেশে আপনারা মানে একটা আওয়াজ তোলেন যে এই পলিসিটা রিভিউ করা হোক। যখন পলিসি রিভিউ করার কথা বলবেন, তখন হয়তো সবাই আরো ইন্টারেস্টেড হবে, এই বিষয়ে জানবে, এবং তখন এইটা আসলে আপনাদেরকে নতুন করে ভাবাবে। এবং আমার কাছে মনে হইতেছে যে দিস ইজ দ্য রাইট টাইম। তো আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি কিছু বেনিফিটেড হয়ে থাকেন, এটা আপনি আরেকজনের সাথে শেয়ার করেন, ভিডিও শেয়ার করেন বা না করেন, আপনারা আলাপ করেন নিজেদের মধ্যে যে এই জিনিসটা আমরা আজকে শুনলাম। আপনারাও ধরেন এখন চ্যাট জিপিটি এবং গুগলের থ্রুতে এইসব ইনফরমেশন গুলো খুব সহজে পাইতে পারেন। তো আপনারা যদি এগুলো নিজেদের মধ্যে আলাপ করেন, আমার মনে হয় এইটা আমাদের একটা চেঞ্জ ড্রাইভ করবে বাংলাদেশে। সো হোপফুলি এটা মানে আমাদের জন্য ভালোই করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আর এরপরে যদি ধরেন আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে, আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ।